সপ্তাহের শেষে শীতের দিনে যদি মন খারাপ বা ভালো কোনোটাই হয়, তাহলে কলকাতা থেকে খুব কাছে একটা জায়গা আছে যেখানে আমরা ঘুরে আসতে পারি। শুধু শরীর ভালো হবে না, মন ভালো হবে। সেটা কোথায় বলুন তো? লাল মাটির দেশ মানে শান্তিনিকেতন, যেখানে প্রকৃতি আর কবিতা আর আমাদের প্রাণের কবি এসে ধরা দেন পথের শেষে। যেখানে শেষ হয় শহরের সব ক্লান্তি, মন নেচে ওঠে ধামসা মাদলের তালে তালে, আর বাউলের গান মনে করিয়ে দেয় গীতার সেই পরম সত্যি কথাটা, যে কেউ কারোর নয়। শহর শহর শহর, তোমার কি কেবলই শরীর, মন বলে কিছু নেই? আছে তো। কবির পরম প্রশ্রয় দিয়ে তৈরি হওয়া শান্তিনিকেতনে আসলে বোঝা যায় শরীরের আড়ালে থাকা একটা মনও আছে, যা চট করে শহরে ধরা দেয় না। কলকাতা থেকে শান্তিনিকেতন যাওয়ার ট্রেনে অনেক রাস্তা রয়েছে। ভোর 6টা থেকেই মোটামুটি ট্রেন আছে শান্তিনিকেতনের জন্য। বোলপুর স্টেশনে নেমে টোটো বা অটো বা যে কোনো একটাতে চেপে আমরা পৌঁছে যেতে পারি আমাদের হোটেল, রিসর্ট বা হোমস্টেতে। তো আমরা এবার ট্রেনে যাইনি, আমরা এবার গাড়িতে আমাদের জার্নি করেছিলাম। রওনা হয়েছিলাম তখন ভোর রাত। ডানকুনি, শক্তিগড়, বর্ধমান ঘুষকরা হয়ে যাওয়া যায়, কিন্তু ঘুষকরার রাস্তায় আলুর ট্রাকের জন্য একটু যানজট হতে পারে। পুরোটা হাইওয়ে চাইলে পানাগড়, কংসা হয়ে ইলামবাজার হয়ে যেতে পারা যায়, কিন্তু ওটাতে ওই 60 কিলোমিটার মতন এক্সট্রা পড়ে আর কি। এই পথেই মোটামুটি যেতে যেতে 3টে জঙ্গল পড়ে। খুব সুন্দর রাস্তার চারপাশ। জঙ্গল, যে জঙ্গলগুলো পড়ে সেগুলোর নাম হচ্ছে গড়াডাহা ফরেস্ট, বসুধা ফরেস্ট আর চৌপাহাড়ি ফরেস্ট। বেশ ঘন আর জঙ্গলের একটা অনুভূতি পাওয়া যায় কিন্তু ওখানে যেতে যেতে। টাইম একটু বেশি লাগে এই পথে, কিন্তু যেতে খুব ভালো লাগে। শান্তিনিকেতনের স্টেশনের কাছে বেশ কিছু হোটেল আছে, বিভিন্ন বাজেটের থাকার ব্যবস্থা আছে এখানে। তবে পৌষ মেলা, বসন্ত উৎসব এই সময়গুলোতে যেহেতু শুধু পশ্চিমবঙ্গ না, মানে বরং সারা ভারতবর্ষ বা ভারতের বাইরে থেকেও অনেকে এখানে আসেন, তাই এটা আমার সাজেশন যে সেই সময় যদি কেউ প্ল্যান করেন তাহলে আগে থেকে রুমের বুকিংটা করে নিয়ে আসতে হবে, নাহলে সেই সময় কিছু বুকিং পাওয়া খুব মুশকিলের। তবে এবার আমরা কিন্তু যে এলাম, এটা ওই দুই যে টাইম, মানে পৌষ মেলা বা বসন্ত উৎসব, তার ধারকাছ দিয়েও যাচ্ছে না। মানে খুব হঠাৎ করে ঠিক হলো যে যাওয়া, তো মানে আমরা রওনা হয়ে গেলাম। আসার পথে শক্তিগড়ের ল্যাংচার লোভ আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছিল, তো ওখানে মানে মিহিদানা, সীতাভোগ, ল্যাংচা এই সমস্ত কিছু দাম করলাম, কিনলাম, কিছুটা খেলাম। তবে ব্যক্তিগত মতামতে ল্যাংচা যে বিভিন্ন দামের ছিল তার কোয়ালিটি ভালো, সাইজও বেশ ভালো ছিল, কিন্তু সীতাভোগগুলো একদমই বিলো কোয়ালিটির ছিল। ওগুলো একদম ভালো লাগেনি খেয়ে। আগে কি এরকমই মান ছিল কিনা জানি না, তবে এখন ওগুলো একেবারেই ভালো নয়। মানে এর থেকে অনেক ভালো কলকাতায় পাওয়া যায়। শান্তিনিকেতনে পৌঁছে আমরা ওখানে গাড়ি যেটায় গেছিলাম সেটাকে খানিক রেস্ট দেবো বলে ঠিক করলাম, আর আমরা একটা টোটো ঠিক করলাম। তো সেই টোটোতে চেপে আমরা চারপাশটা দেখবো। তো প্রথমেই যেখানে গেলাম সেটা হচ্ছে অমর্ত্য সেন মার্কেট। মার্কেট বলতে যেটা বোঝায় সেরকম দোকানপাট বলতে ওখানে কিছু ছিল না, ছোট ছোট দোকান কিছু ছিল আর কি। তো জানা গেল যে এই মার্কেটের উদ্বোধনে এসেছিলেন জগদীশ ধনকর। তো তারপর দেখলাম পান্থশালা, যেটা কবিগুরু তৈরি করেছিলেন ক্লান্ত হয়ে যাওয়া পথ চলতি লোকজনের জন্য। ছোলা, গুড় আর জল দেওয়া হতো ক্লান্ত পথিকদের, সেই সময় হতো এইসব আর কি। তারপর দেখলাম শান্তিনিকেতনের গভর্নমেন্ট হসপিটাল, যেখানে ফ্রি চিকিৎসা এখনও দেওয়া হয়। এরপর গেলাম 3 পাহাড়ের কাছে। পাহাড় নয় এটা কোনোভাবেই, কিন্তু মানে ইতিহাস বলে দেবেন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি চত্বরে জলের অভাব মেটানোর জন্য একটা পুকুর কেটেছিলেন, যার মাটি জমা করে রাখতে রাখতে 3টে ধাপের ঢিপি তৈরি হয় খানিকটা পাহাড়ের মতো, আর সেইটারই নাম হয় 3 পাহাড়। ওখানে দেখা মেলে একটা বিশাল বট গাছের তার সঙ্গী তবলা গাছ। দেখলাম ভুবনডাঙ্গার মাঠ, যা এখনো পৌষ মেলার মাঠ নামে পরিচিত। মানে এখন আর কি ওটা পৌষ মেলার মাঠ বলে ওটাকে ডাকা হয়। এই পৌষ মেলা শুরু হয় 7ই পৌষ। এর পেছনেও একটা ইতিহাস আছে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 সালের 21শে ডিসেম্বর বা 7ই পৌষ ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন। সেখান থেকেই সেই বিশেষ দিনটি পালন করা হয়। 7 তারিখে পৌষ মেলার সূচনা করা হয় আর কি।
গুড মর্নিং। আজ 7ই ডিসেম্বর 2025। কালকে সারাদিন ঘুরলাম শান্তিনিকেতন, দেখালাম আপনাদেরকে। তো শান্তিনিকেতন ঘুরে মোটামুটি কালকে রাত হয়ে গেছিল, কালকে দিনটা থেকেই গেলাম। কালকে ভেবেছিলাম ফিরবো, কালকে আর ফিরিনি। কালকে খাওয়া দাওয়া করে একটু আড্ডা মেরে বেশ গল্প গুজব করে শুতে শুতে রাত হয়ে গেছিলো। তো আজকে আমরা শান্তিনিকেতন থেকে যাচ্ছি প্রান্তিক পেরিয়ে লাভপুরের দিকে। লাভপুর একটা ছোট স্টেশন আর কি, যেখানে যাচ্ছি সেটা প্রায় গ্রাম। তো এখানে ঘুরতে যাওয়ার থেকে বড় হচ্ছে এখানে একজন পরিচিত আমাদের আত্মীয়ের মতন আর কি, তার বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ। তো কাছের মানুষ, তার বাড়িতে যাব। গ্রামের বাড়ি এর আগে দেখেছি, কিন্তু থেকে যে অতিথি আপ্যায়ন করে যে খাওয়া দাওয়া এইসব ব্যাপারগুলো কোনোদিনও এক্সপিরিয়েন্স করিনি, যে সেটা প্রথম করতে যাচ্ছি। তো আশা করি ভালো লাগবে। যেখানে যাচ্ছি তার বাড়ি খুব কাছেই ফুল্লরার মন্দির আছে, তো ফুল্লরার মন্দিরটায় যাব। আর কালকে তো কঙ্কালীতলার মন্দির দেখেছি, আর আরেকবার ইচ্ছা আছে একবার হাটে যাওয়ার। হাট একবার ঘুরে মন ভরে না। তো আগে যাই। এই রাস্তাটা সুন্দর এমনিতে, প্রান্তিক থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে। চারপাশটা খুব সুন্দর, খুব সুন্দর সর্ষে ফুলের ক্ষেত ছিল। তবে মাঝে মধ্যে একটু খানাখন্দ আছে, কাজকর্ম চলছে, তো ওই জন্য একটু মানে গাড়ি একটু স্লো চলছে। এই তো ফুল্লরার মন্দির, দেবী ফুল্লরা তোরণ। এই দিদির বাড়িতে এসেছি, অনেক পরিশ্রম করে এসেছি, ঘরটা ঘুরে দেখবো আর সর্ষের ক্ষেত দেখবো। অবশ্যই অবশ্যই সব দেখাবো, সব দেখাবো। সর্ষে ক্ষেত দেখাবো, বাগান দেখাবো, সব কিছু দেখাবো, কোনো চিন্তা নেই। হাঁস মুরগি সব সব দেখাবো। মন্দির তো দেখাবো। এখানে দিদি দেবী পড়ে যায়, ছুঁয়েও দিবি। আর বিশেষ করে আমার বাড়ি থেকে আসতেই পারে। আমার বাড়ি এলে আমি আসবো একটু করে থাকে। আমি বলেছি 8টা বেজে গেলে কোনো বেটা ছেলে আমার ওই সীমানা ছাড়তে পারবে না। আমাকে এমনি ভয় করে, জানো তো, পাড়াতে বলে যে ও বাবা ওকে খাই। আর এর মেলায় কেউ যাও? এই যে মেলা যেটা হয়, হ্যাঁ, পৌষ মেলা যেটা, আমি ছিলাম তো। ও তাই ছিলেন? মেলায় কি স্টল দাও? না, একবার আমি কাজে গেছিলাম, তারপর ক্যাটারিং কাজের যা চাপ, ওই জন্য নিজে মানে টল করে না। আমরা যখন মানে কন্টাক্ট করে নিলে যে আমার এই আইটেম থাকবে। ওই তোমার মা বলছিল বর্তমান টর্তমান কি বিয়ে বাড়িতে গেছে? বিয়ে বাড়ি এই তো পরশুদিন মেলায় প্রচন্ড ভিড় হয়, তাই না? প্রচুর লোক আসে। আমার বড় ছেলে 2 ছেলে আর মেয়ের 1 ছেলে আর মেয়ে। একটু এদিক থেকে ওদিক হলে হয়েছিল তোমার, মিশমিশ হয়ে যাবে। কিসের গন্ডগোল হয়েছে। চলো কোন দিকে? এসো না, ভেতরে যাবো। আমার বান্ধবীর বাড়ি। আমার লান্দি হয়। নমস্কার। ডিসেম্বর মাসে শীতের সকাল, কিন্তু তাও মানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে রোদ, সেটা মানে বেশ গায়ে লাগছিল। তো মাথায় ওড়না টোড়না সব দিয়ে মাঠের আলপথ বেয়ে আমরা এগোলাম তারপর ফুল্লরার মন্দিরের দিকে। বলাই ছিল ওনাকে যে যার বাড়িতে আমরা গেছি, যাকে আপনারা দেখছেন, যে ওখানে যাব, ফুল্লরা মায়ের মন্দির দেখব। তো এর আগেও এসেছিলাম, তখন কঙ্কালীতলা দেখেছিলাম, কিন্তু কঙ্কালীতলার যে মন্দির, কিন্তু এই মন্দিরটা দেখা হয়নি। ফুল্লরার এই মহাপীঠের যে মন্দির, তা সেখানে মহা একটা মেলাও হয়। আর এই মেলা প্রায় মানে 127 বছরের পুরনো। তো আমরা দেখতে দেখতে হাঁটছিলাম, মন্দিরে যাওয়ার পথে চারপাশে প্রচুর দোকান, যেরকম ছোটোখাটো গ্রামের মেলাগুলোতে হয় সেসব নিয়ে বসেছে। আর সবথেকে ইন্টারেস্টিং যেটা লাগলো সেটা হচ্ছে এখানে যাত্রাপালা হয়। সেই কবে কোন ছোট্টবেলায় যাত্রা দেখেছিলাম, তারপর আর দেখা হয়নি, মানে সুযোগই হয়নি। তো ওখানে দেখলাম, সেদিন রাতে থাকলে ওই যাত্রা দেখতাম, কিন্তু সেই চান্স আর ছিল না। তো যাত্রার নামগুলো এত ইন্টারেস্টিং, আপনারা শুনুন। এই বহুরূপীর যাত্রাটা খুব সুন্দর হয়েছে। তো আজ যাত্রা আছে, আজকে মা আমার নয়, আর এইটা হলো বহুরূপী। আচ্ছা, আজকে যাত্রার নাম হচ্ছে আমার মা আমার নয়। এই যে তোর সামনে
এই যেটা এইটা আমার মা আমার নয়। এটা 127 বছরের পুরনো মেলা, এই যে লেখা আছে হ্যাঁ 127 বছর পুরনো। মন্দিরে যখন পৌঁছলাম তখন অ্যাকচুয়ালি সেই সময় মন্দির বন্ধ হয়ে যাচ্ছে, কারণ সেটা ভোগের টাইম, মায়ের খাবারের সময়, দুপুরের খাবারের সময় মা বিশ্রাম নেবে তারপর। তো সেই জন্য দরজা বন্ধ হয়ে যাচ্ছিল। তো আমরা মন্দিরের লাগোয়া একটা খুব সুন্দর পুকুর ছিল, সেই জলে পা চোবালাম। তারপর ওইখানে যে ঘাটটা ছিল তার নাম দেখতে পাচ্ছেন আপনারা, ঋষিকেশ ঘাট। মন্দিরটা খুব সুন্দর, মানে মন্দির তো আমাদের দেশের অলি গলি বা বিভিন্ন জায়গায় প্রচুর বড় বড় মন্দিরে আমরা গেছি যাই, কিন্তু কিছু কিছু মন্দির আছে যে মন্দিরগুলোতে গেলে না ধর্মের যে প্রচুর চোখ রাঙানি থাকে, সেই চোখ রাঙানিটা ফিল করা যায় না, মনে হয় যেন এখানে সেই জিনিসটা নেই। তো আপাত দৃষ্টিতে সেটা মনে হচ্ছিল এই মন্দিরে, বেশ ভালো লাগছিল চারিদিকটা। আর মন্দিরটা এত সুন্দরভাবে সাজানো হয়েছিল, হয়তো এই মেলার উৎসবের জন্যই সাজানো হয়েছিল। প্রচুর তালপাতার পাখা দিয়ে সাজানো হয়েছিল ওই ঢোকার মুখটা, এত ভালো লাগছিল। অনেকের হাতে আঁকা ছবি দিয়ে সাজানো হয়েছিল, খুব সুন্দর। মন্দিরের ভেতরেও আবার একটা বাঁদিকে রাস্তা ঢুকে গেছিলো, সেখানেও অনেকে বসেছিল ছোটোখাটো জিনিসপত্র নিয়ে, খুব সুন্দর করে সাজানো। দেখুন চারিদিকটা ওই ছাতা টাতা দিয়ে নানান রকম করে ডিজাইন করে সাজানো। হয়তো শান্তিনিকেতনের কাছাকাছি মানে বোলপুর বলেই হয়তো এরকম একটা মন্দিরে এস্থেটিক যে বিউটি, সেটা সব সময় সব মন্দিরে থাকে না, পাওয়া যায় না। মন্দির মাহাত্ম্য নিয়ে থাকে, কিন্তু তার সঙ্গে সাজানো ব্যাপারটা সব সময় আসে না। তো এই মন্দিরে না সেইটাই পেলাম। একটা শিবলিঙ্গও ছিল, সেই শিবলিঙ্গর ওখানে দুজন বসেছিলেন আর কি, তারা বাউল গান গাইছিল, তো বেশ ভালো লাগছিল। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে লাভপুরে ফুলরা মায়ের মন্দিরে। বিশেষ বিশেষ সময় খুব ভিড় হয়, তবে এখন একটা মেলা হচ্ছে, মেলার জন্য ভিড় হচ্ছে এখন। আর খুব মানে ভাগ্য করে আমরা এখন দর্শন পেয়ে গেছি, এখন যে বন্ধ হয়ে যাচ্ছিল, তো আমরা তার মধ্যেই একটুকু জায়গা করে দিলেন, তো দেখে এলাম, দর্শনও হয়ে গেল। মন্দির দেখে আমরা যখন বেরোলাম তখন প্রায় মানে একটা ওপারে চলে গেছে ঘড়ির কাঁটা আর কি। তো তখন আবার ফিরতি পথ ধরলাম। তো ফেরা ওই মেলার ভেতরের রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম, চারপাশে দোকানগুলো ছিল, দেখছিলাম আর ভাবছিলাম সেই অনেক আগে, এখন তো রথের মেলা সেভাবে হয় না। তো আমরা যারা কলকাতায় থাকি তারা রথের সময় যে মেলা হয় সে আগের মতন সেই জিনিস পাওয়া যায় না। তো ওরকম ওই পাঁপড় ভাজা, অনেক রকমের মিষ্টি টিষ্টি তৈরি হচ্ছিল, প্রচুর জিলিপি এই সমস্ত তৈরি হচ্ছিল, ভাজা হচ্ছিল, দেখে মনটা কিরম করছিল। আর এত রকম সেই প্লাস্টিকের খেলনা, যেগুলো শহরের লোকেদের কাছাকাছি এখন আর দুর্লভ। মেলা প্রচুর হয় শহরে, কিন্তু এই গ্রাম্য মেলাগুলো হয় না। তো এই অভিজ্ঞতাগুলো না সব সময় তো পাওয়া যায় না জীবনে, হঠাৎ করেই পাওয়া যায়। মানে কিছু বলার নেই, এটা কি বলবো, এখন তো অসাধারণ। পোস্ত বড়া, বেগুন ভাজা, কি কি মেনুটা একটু বলো দাও। এলে কাতলা মাছের কালিয়া, পাঠার মাংস, গাছ পাঠা, মুগ ডাল, চাটনি, বেগুন ভাজা, পোস্তর বড়া, কি বলবো, কোনটা ছেড়ে কোনটা খাওয়া যায় না। খাবারটা অপূর্ব, জাস্ট ফাটাফাটি, কোনো কথা হবে না। আর এত যত্ন তার সাথে, আর খাবারের সাথে একদম ভরপুর ভালোবাসার সাথে খাওয়া। হ্যাঁ সত্যি, আসলে মানে এত যত্ন করে এত সুন্দর করে খাওয়ানো, তো টেস্টটাই আলাদা, তাই না? খাবারের মধ্যে মাংসটা যেমন জুসি, তেমনি
ওনাদের যত্ন এবং তেমনি। ওনাদের আপ্যায়ন এবং মানে ভালোবাসা পুরো টোটাল সব মিলিয়ে 10-এ 10। একদম। খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা ধীরে সুস্থে এগোলাম, কারণ তখন যাব হচ্ছে ওখান থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে সোনাঝুরির হাটে। সোনাঝুরির হাট আগের দিনও ঘুরেছি, আবার পরদিনও যাব, এটা ঠিক করেছিলাম, যাওয়ার আগে একবার যাবই। জায়গাটা এত ভালো লাগে না এই সোনাঝুরির হাট, মানে এরম হাট তো আমাদের এখানে দেখা যায় না। এত কালারফুল, মনে হয় যেন একটা রঙের প্যালেট, মানে প্যালেটে যেমন চারিদিকে প্রচুর রং ছড়ানো থাকে না, ওরকম কত কিছু নিয়ে, মানে এত। আর সবথেকে বড় কথা হচ্ছে কি, বিভিন্ন যে হাতের কাজের জিনিসগুলো সেগুলো অপূর্ব আর কি, ভীষণ সুন্দর। মানে শাড়ি, ছোট ছোট জিনিস, ঘর সাজাবার জিনিস, ব্যাগ, যেগুলো শান্তিনিকেতনের স্টাইলে বানানো, দুর্দান্ত। এখানে মানে ছেলে মেয়ে নির্বিশেষে যেই আসুক না কেন, সবারই বেশ খানিকক্ষণ টাইম লেগে যায় আর কি। কিন্তু আর মেয়েরা আসলে তো আরও বেশি টাইম লেগে যায়, এটা ধরেই নেওয়া যায়। তো আমাদেরও বেশ খানিকক্ষণ সময় সোনাঝুরির হাটে সেদিন গেল, এটা ওটা দেখলাম, কিনলাম, অবশ্যই কিনেছি। আর যে কোনো অন্য মেলা থেকে শান্তিনিকেতনের এই সোনাঝুরির হাটের যে মেলা, তাকে আলাদা করে যেটা, সেটা হচ্ছে এই মেলার মাঝে মানে চলতে চলতে দেখা যায় যে এখানে বাউল গান গাওয়া হচ্ছে, অন্যদিকে সাঁওতাল মেয়েরা সেজেগুজে নাচছে মাথায় ইয়ে নিয়ে। তো তাদের সঙ্গে যারা মেলায় ঘুরছে তারাও নাচতে পারে। তবে হ্যাঁ, এটাও ঠিক কথা যে ওই নাচ কিন্তু ওদের সাথে নাচলে সেটা শুধু এন্টারটেনমেন্ট পারপাস নয়, ওদেরকে টাকা দিয়ে তারপরেই নাচা যায় আর কি। তো আমি নাচিনি, আমি দেখছিলাম, কারণ আমার মন নাচছিল, শরীর না নাচলেও আমার মনটা তো নাচছিল, আমি চারিদিকটা দেখছিলাম। এত ভালো লাগে না এখানটায় আসলে। আরেকদিকে ভিডিওতে আপনারাও দেখবেন আমার সাথে কি সুন্দর বাঁশি বাজাচ্ছে একজন বসে। সব মিলিয়ে না সোনাঝুরির হাটের পরিবেশ অন্য কোথাও পাওয়া যায় না। সোনাঝুরির হাট দেখে আমরা বেরোলাম যখন, তখন প্রায় পড়ন্ত বিকেল। বেশ খানিকক্ষণ টোটো ছুটিয়ে আমরা যেখানটা এসে দাঁড়ালাম সেটা হচ্ছে সুরুল রাজবাড়ি। এই সুরুল রাজবাড়ি প্রায় 250 বছর বয়স এই সুরুল রাজবাড়ির। এখানেই রানী রাসমণি বলে যে একটি সিরিয়াল হতো, তার শুটিং হয়েছিল শুনলাম। এখানে ঢুকতে 10 টাকার এন্ট্রি টিকিট লাগে। 18শো শতাব্দীতে সেই সময়ের খুব সফল একজন ব্যবসায়ী শ্রীনিবাস সরকার, তিনি তৈরি করেছিলেন এই রাজবাড়ি। ভেতরে ঢুকলে এর ব্যাপ্তিটা টের পাওয়া যায়, মানে এত পুরনো একটা রাজবাড়ি তো সেই বেশ সুন্দর করে আলপনা দিয়ে সাজানো চারদিকটা, মেনটেন, মানে বোঝা যাচ্ছিল। তো ভেতরে আমরা ছিলাম, বেশ কয়েকজন ছিলেন আর কি। খানিকক্ষণ সময়টা কাটালাম ওখানে, একটু বসলাম, চারদিকটা দেখলাম, ভালোই লাগলো। এরপর এলাম প্রতীচির সামনে, দেখলাম মালঞ্চর পাশে নাটকের মহড়া চলছে। আচ্ছা, প্রতীচি মানে আমাদের যে অর্থনীতিবিদ সম্মানীয় অমর্ত্য সেনের বাড়ি, ওটা আর কি। তখন প্রায় দিনের শেষ, আর আমাদের এবার এই শান্তিনিকেতনের জার্নিরও প্রায় শেষ লগ্নে আমরা পৌঁছে গেছি। নাটকের যে মহড়া চলছিল, সেই মহড়া দেখে নিজের কলেজ ইউনিভার্সিটির দিনগুলোর কথা বেশ মনে পড়ছিল। আর এখানে এই খোলা উন্মুক্ত ইউনিভার্সিটিতে তো এখানে সেই গাছের তলায় মঞ্চের উপর যে সেই নাটকের মহড়া বা ক্লাস বা যাই হয়, তার ব্যাপারটাই আলাদা। তো এর এক্সপিরিয়েন্স নিজেদের ব্যক্তিগত জীবনে তো কখনো হয়নি, শুধু দেখেইছি, তো দেখছিলামই, খুব ভালো লাগছিল। তো আমরা টোটোয় চাপলাম আর এসে পৌঁছলাম কঙ্কালীতলার মন্দিরে। এত শান্তি আর এত সুন্দরের সহাবস্থান একসাথে এই মন্দিরে পাওয়া যায়, যেটা এখানে না কেউ আসলে বুঝতে পারা যায় না। তো এখানে মিলন কতদিনে হবে কে জানে, আমরা কেউ জানি না, কিন্তু এখানেই দেখতে পাওয়া যায় যে কুণ্ডুলি পাকিয়ে কুকুর নিয়ে পাশে বসে একজন বাউল গান গেয়ে যাচ্ছে, কেউ তো কারণ নয়। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক
ভক্ত যারা সব পুজো দিতে এসছেন, পুজো দিয়ে তারা দেখতে যাবেন আরতি, যা মন্দিরের পাশেই নদীর ধারে হয়। আমরাও যাব সেই দিকে। এখানে এই গাছে কত লোক ধাগা বেঁধে গেছে, তাদের ইচ্ছাগুলো পূর্ণ হয়েছে কিনা জানি না, কিন্তু ধাগাগুলো রয়ে গেছে। মন্দিরের ভেতরেই গান গাইছিল একটা বাচ্চা, আর তার দুপাশে মা আর বাবা বসেছিল। কি সুন্দর গান গাইছিল। তো অনেকেই দাঁড়িয়ে শুনছিল, আমিও শুনলাম। অনেকেই টাকা দিচ্ছিল গান শোনার পর। আমি দিলাম না, কেন জানি মনে হলো কোথাও খাটো করা হবে টাকা দিলে, হয়তো আমি ভুল। সারাদিন পর যখন বেরিয়ে যাওয়ার সময় এসে গেছে, তখন এবার কঙ্কালীতলার মন্দিরে এলাম। কঙ্কালীতলার মন্দির ওই সোনাঝুরির হাট থেকে মোটামুটি 6 কিলোমিটার দূরে রয়েছে। এই মন্দির মায়ের যে সতীপীঠ, তার মধ্যে একটা অন্যতম সতীপীঠ। এখানে মনে করা হয় যে এখানে মায়ের মানে যেটা কাঁকাল আর কি, মানে কোমর, সেইটা এখানে পড়েছিল। এখানে একদম সেই জায়গাটাও রয়েছে যে জায়গাটায় মনে করা হয় যে পড়েছিল মায়ের কাঁকাল বা মানে কোমর, সেই জায়গাটাও রয়েছে। তো মন্দির তো অনেক দেখেছি, মন্দির বিভিন্ন জায়গায় গেছি। মায়ের যে সতীপীঠ যেগুলো রয়েছে তার মধ্যে এইটা খুব অন্য রকমের মন্দির। মানে মন্দিরটার মধ্যে সেই যে একটা মানে কি বলবো, মানে একটা অন্যরকম একটা পরিবেশ রয়েছে। মানে আসলে মনে হয় যেন বসে থাকি, খুব ভালো লাগে মন্দির। একদিকে এই ভিখিরি গান গাইছে বাজিয়ে, আরেকদিকে বিক্রি হচ্ছে জিনিসপত্র। মন্দিরের মধ্যে সেই মানে কোন রকম কড়াকড়ি নিয়ম বা যে বিভিন্ন রকম থাকে না বারণ, সেরকম কিছু ফিল হয় না এখানে। প্লাস এইখান থেকে বেরিয়েই বাঁদিকে, ডান দিকে রয়েছে ভৈরবের মন্দির, কাল ভৈরবের মন্দির। সেখানেও খুব সুন্দর, সেই জায়গাটাও দেখাবো। এখান থেকে 2 মিনিট লাগবে হেঁটে যেতে। 2 মিনিট হেঁটে গেলে কোপাইয়ের ঘাট, ওখানে এই মন্দিরের আরতি হয়। এই সন্ধ্যাবেলাতেই হয়, খুব সুন্দর লাগে। আগে একবার এসেছিলাম, দেখেছিলাম। তো এবার যাই দেখি, এই এখন হচ্ছে আরতি। কঙ্কালীতলা মন্দিরের এই নদীর ধারে আরতি দেখতে দেখতে খানিকটা হলেও বেনারসের আরতি বা হরিদ্বারের আরতির কথা মনে হচ্ছিল যেন ওই আরতি যেগুলো বললাম সেগুলো ব্যাপ্তি বিশাল, অনেক বড় তার আর কি ব্যাপ্তি। তো কিন্তু ধরন একই রকম, বেশ ভালো লাগছিল এই আরতি দেখতে। এরকম ধরনের আরতি খুব ভালো লাগে। আরতি দেখে তারপর আর আমাদের হাতে বেশি সময় ছিল না, আমরা তখন বেরিয়ে যাব। তো তার আগে মন্দির থেকে বেরিয়েই ডান দিকে রয়েছে, বললাম আমি, কাল ভৈরবের মন্দির। তো ও তো যেতেই হবে। তো আমরা ওখানে পৌঁছলাম, কাল ভৈরবের মন্দির যেটা, সেখানে কোনো পুজো আরতি হচ্ছিল না, মন্দির খোলাই ছিল। এই কাল ভৈরবের মন্দিরটা দেখালাম আপনাদের। তো ওই কাল ভৈরবের মন্দির কঙ্কালীতলার মন্দিরের ঠিক পাশেই, মেন গেট দিয়ে বেরিয়ে ডান হাতে পড়ে। তো এখানে নন্দীর মূর্তি দেখালাম। গতবার নন্দীর কানে কানে বলেছি, তো দেখা যাক। শুনেছি নন্দীর কানে কানে বললে ওটা একদম সরাসরি ডাইরেক্ট মহাদেবের কানে পৌঁছয় এবং খুব তাড়াতাড়ি পূর্ণ হয় ইচ্ছে। তো বেশি বলিনি, একটাই বলেছি, একটাই ইচ্ছে বলেছি। তো দেখা যাক যে কত তাড়াতাড়ি সেটা পূর্ণ হয়। এমনি বারবার বলছি যে মানে অনেক মন্দির দেখি, কিন্তু এই মন্দিরটা খুব সুন্দর। এই মন্দিরের ভিতর না, মানে মন্দিরের যে অনেক রকম জায়গায় যে থাকে না, যে প্রচুর বিধি নিষেধ, চোখ রাঙানো, মানে কড়াকড়ি, সেই ব্যাপারটা এই মন্দিরে দুবারই এসেছি, কোনোদিন ফিল করিনি। কিরকম একটা মানে স্বাধীন মতো নিজের ধর্ম পালন করার যে আমাদের সদিচ্ছা, যেটা দিনে দিনে সব জায়গায় নষ্ট হয়ে যাচ্ছে, সেইটা এখানে এসে কেমন যেন মনে হয় ফিল করতে পারছি। এটাই এই জায়গাটার বৈশিষ্ট্য। আসলে বোঝা যাবে, মানে আসলে বুঝতে পারবেন, খুব সুন্দর। সব কিছু দেখে, সব কিছু শুনে আমরা অনেক কিছু নিয়ে, মানে মনের ঝোলা ভরে নিয়ে আমরা তারপর রওনা দিলাম শান্তিনিকেতন থেকে আবার শহরের দিকে, কলকাতার দিকে।
অনেকক্ষণের জার্নি, আর সবথেকে বড় কথা হচ্ছে রাতের জার্নি, তো সাবধানে চালাতে হবে। তাহলে এইভাবে আমাদের শেষ হলো এইবারে খুব ছোট্ট একটা সফর, মানে ঝটিকা সফর যাকে বলে, হঠাৎ শুরু হঠাৎ শেষ। তো এই হঠাৎ শুরু হঠাৎ শেষ এই ছোট্ট একটা জার্নিতে আমি জানি না হয়তো কতটা দেখাতে পারলাম, কতটা সফলভাবে দেখাতে পারলাম, কতটা সুন্দর করে তুলে ধরতে পারলাম, কিন্তু চেষ্টা করেছি 100%। তো যেটা বলার সেটা হচ্ছে যে আমার এই চেষ্টায় যদি একজনেরও মনে হয় যে আমার এই যে ব্লগ, এই চ্যানেল যেখানে আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছি, যে একজনেরও মনে হয় যে হ্যাঁ বেশ ভালো লাগলো, বা এমন কিছু আমি এই ভিডিওটায় দিয়েছি, 1/2 ঘন্টার 25 মিনিটের ভিডিও, যেটাতে কিছু হলেও আলাদা নতুনত্ব আমি দিতে পেরেছি, তাহলেই আমার এই জার্নির সার্থকতা শুরু। এবার যেটা বিশেষভাবে আপনাদের বলার আছে যে আমার এই জার্নি একদম নতুন, একদম মানে সদ্যজাত চ্যানেল আমার এই যে ব্লু আমব্রেলা। তো এখানে আমার ঐকান্তিক প্রচেষ্টা থাকবে যে আমার যত অভিজ্ঞতা হবে সব থেকে সুন্দরভাবে সেগুলোকে গুছিয়ে যতটা হয় আপনাদের সামনে তুলে ধরার, যাতে আমার পথ চলতে গিয়ে যে ওঠা নামা পড়া সব আপনারা একসাথে আমার সাথে চলতে চলতে ওঠা নামা পড়া উপভোগ করতে পারেন, এনজয় করতে পারেন, দেখতে পারেন, এক্সপিরিয়েন্স করতে পারেন। তো এই চেষ্টাটুকু করার জন্য আমার আপনাদেরকে সহযাত্রী বানানোর বিশেষ প্রয়োজন আছে, মানে আপনারা ভার্চুয়ালি আমার সাথে সহযাত্রী হয়ে থাকবেন, এই অনুরোধ আমি আপনাদেরকে করব, যাতে আরও অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতা আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো কারণ আমার এই একদম নবজাতক চ্যানেলের আপনাদের আশীর্বাদ ভীষণভাবে প্রয়োজন, যাতে এই চ্যানেলটা মানে চ্যানেলের মতো চ্যানেল হয়ে উঠতে পারে, আর আপনাদের ভালোবাসা সসম্মানে আপনাদেরকে আবার ফেরত দিতে পারে। তো এই উদ্দেশ্য নিয়ে আমার জার্নি শুরু। আশা করি আপনাদেরকে ভবিষ্যতে পাশে পাবো, আর অনেক অনেক সুন্দর গল্প আপনাদেরকে শোনাতে পারবো। ধন্যবাদ।